হুম ধরুন এমন একটা ব্যায়ামের কথা বলছি যা শারীরিকভাবে ঘাম ঝরানোর আগেই আমাদের ব্রেনের প্রসেসরকে পুরোপুরি ক্র্যাশ করিয়ে দেয়। হুম, ব্যাপারটা বেশ অদ্ভুত শোনাচ্ছে, তাই না? একদম। সাধারণত ব্যায়াম বা ওয়ার্কআউটের কথায় তো আমাদের মনে ভেসে ওঠে পেশির ক্লান্তি বা জিমে ভারী ওজন তোলা। রাইট। কিংবা ল্যাকটিক অ্যাসিড জমার কারণে হওয়া সেই তীব্র ব্যথা। ঠিক বলেছেন। সেখানে শারীরিক শক্তির হিসাবটা বেশ সহজ, কিন্তু আজকে আমাদের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটি আপাতদৃষ্টিতে সাধারণ ওয়ার্ম আপ ব্যায়াম নিয়ে কথা বলবো যা আসলে মানুষের স্নায়ুতন্ত্রের জন্য এক ভয়ঙ্কর ম্যারাথন। মানে আমরা আজকে ক্যারোলিন বর্গার ডি ফেমিনির কিছু চমৎকার গবেষণামূলক কাজের ওপর ভিত্তি করে আলোচনা করব। হ্যাঁ, আর উনার সোর্স মেটেরিয়াল থেকে আমরা পিলাটেসের অত্যন্ত বিখ্যাত একটি ব্যায়াম নিয়ে কথা বলবো, যাকে বলা হয় দ্য 100 বা ফরাসি ভাষায় লা সেন্টাইন। খুব ইন্টারেস্টিং একটা টপিক। আমাদের আজকের মিশন হলো এই ম্যাটের উপর শুয়ে 100 বার হাত নাড়ানোর নিরীহ দর্শন ব্যায়ামটি কিভাবে আমাদের পেশি এবং মস্তিষ্কের মধ্যে এক অবিশ্বাস্য স্নায়বিক যুদ্ধ তৈরি করে তার পেছনের বিজ্ঞানটা উন্মোচন করা। হুম, বিংশ শতাব্দীর শুরুতে জোসেফ পিলাটেস যখন এই পদ্ধতির সূচনা করেছিলেন, তখন তো আর নিউরোফিজিওলজি বা বায়োমেকানিক্সের এত আধুনিক যন্ত্রপাতি ছিল না। তা তো বটেই। কিন্তু আধুনিক গবেষণায় দেখা যাচ্ছে যে এই ১০০টি বিট কেবল একটি সংখ্যার হিসাব নয়। এটা শুধু ওয়ার্ম আপ নয়। একদমই না। এটি আসলে শ্বাস-প্রশ্বাস, তারপর শরীরের নিখুঁত ভঙ্গি এবং মস্তিষ্কের নিয়ন্ত্রণের এক জটিল স্নায়ুবিক সিম্ফনি। এই ব্যায়ামটি শেখানোর পেডাগজি বা বিজ্ঞানসম্মত পদ্ধতির গভীরে গেলে বোঝা যায় কেন এটি এত আইকনিক। এবং কেন এটা করতে গিয়ে বেশিরভাগ মানুষ মাঝপথেই খেই হারিয়ে ফেলে, তাই তো? রাইট। আচ্ছা, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। সাধারণ চোখে দেখলে মনে হতে পারে ম্যাটের ওপর পিঠ দিয়ে শুয়ে পা দুটো একটু ওপরে তুলে হাত ওপর নিচ করা হচ্ছে। হ্যাঁ, অনেকেই তো এটাকে কোর এক্সারসাইজ বা সিক্স প্যাক বানানোর একটা উপায় হিসেবেই ধরে নেন। হুম কিন্তু সোর্স মেটেরিয়াল বলছে এর আড়ালে যে তিনটি মূল স্তম্ভ কাজ করছে তা এই ব্যায়ামটিকে সম্পূর্ণ ভিন্ন মাত্রায় নিয়ে যায়। উম, প্রথম স্তম্ভটি হল সেন্টারিং বা কেন্দ্রীকরণ। রাইট। অনেকেই ভাবেন কোর মানেই তো ওপরের পেটের পেশি। হুম, কিন্তু এখানে মূল কাজটা করছে ট্রান্সভার্স অ্যাবডোমেন নামের একদম গভীরের একটি পেশি। এই ট্রান্সভার্স পেশিটার মেকানিজম নিয়ে সোর্সে কি বলা আছে? হুম, এই পেশিটির মেকানিজম বোঝাটা খুব জরুরি। এটি সাধারণ কোনো পেশি নয় যা শুধু শরীরকে বাঁকাতে সাহায্য করে। আচ্ছা। এটি মেরুদণ্ড এবং পেটের চারপাশ দিয়ে একটি প্রশস্ত বেল্ট বা ভেতরের কোরসেটের মতো কাজ করে। এটি পেলভিক ফ্লোর এবং ওপরের ডায়াফ্রামের সাথে মিলে পুরো তলপেটের একটা স্থিতিশীলতা তৈরি করে। একটা শক্ত ফাউন্ডেশন তৈরি করছে। একদম। যখন এই কোরসেটটি শক্ত করে বাঁধা থাকে, তখন মেরুদণ্ড যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত চাপ বা আঘাত থেকে সুরক্ষিত থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হ্যাঁ, কারণ চিন্তা করে দেখুন, যদি পেটের চারপাশে একটা শক্ত করসেট বাঁধা থাকে, তাহলে তো সাধারণ নিয়মে পেট ফুলিয়ে শ্বাস নেওয়া সম্ভব নয়। রাইট। পেট ফুলালেই তো ওই কর্সেটের টান বা স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে। ঠিক ধরেছেন। তার মানে এখানে শ্বাস নেওয়ার জন্য বুক এবং পাঁজরের উপর নির্ভর করতে হচ্ছে। এটাকে সোর্সে থোরাসিক ল্যাটারাল ব্রিথিং বলা হয়েছে, তাই না? হ্যাঁ, একেই বলে থোরাসিক ল্যাটারাল ব্রিদিং। এখানে ফুসফুসের একদম নিচের অংশে বাতাস পাঠাতে হয়, যাতে বুকের পাঁজরগুলো অনেকটা অ্যাকর্ডিয়ন বা হারমোনিয়ামের মতো দুই পাশে প্রসারিত হয়। ও আচ্ছা, পেট ফুলানো যাবে না, কিন্তু বুকের খাঁচা দুই পাশে ছড়াবে। রাইট। এর ফলে পেটের সেই গভীর পেশির টান একটুও কমে না, অথচ শরীরে পর্যাপ্ত অক্সিজেন প্রবেশ করে। সোর্স মেটেরিয়ালে এখানে একটা সুনির্দিষ্ট গাণিতিক হিসাবের কথাও তো বলা আছে। ৫টি বিট ধরে ধীরে ধীরে শ্বাস নিতে হয় এবং পরবর্তী ৫টি বিট ধরে শ্বাস ছাড়তে হয়। আচ্ছা। এভাবে মোট ১০টি সাইকেল বা চক্র মিলিয়ে ১০০ বার হাতের সঞ্চালন করা হয়। এজন্যই এর নাম দ্য 100। আর তৃতীয় স্তম্ভটি হল নির্ভুলতা বা প্রিসিশন। হ্যাঁ, হাতের প্রতিটা নড়াচড়া হবে ছন্দের সাথে মেলানো, কোনো অপ্রয়োজনীয় ঝাঁকুনি দেওয়া যাবে না। পুরো বিষয়টাকে যদি একটা উপমার সাহায্যে ভাবি, এটা অনেকটা একজন অর্কেস্ট্রা কন্ডাক্টরের মতো কাজ করা। খুব সুন্দর একটা উপমা। এখানে মস্তিষ্ক হলো সেই কন্ডাক্টর, যাকে একই সাথে বেহালাবাদকে
আমাদের হাতকে নির্দেশ দিতে হচ্ছে। তারপর ড্রামারকে অর্থাৎ শ্বাস-প্রশ্বাসের নির্দিষ্ট 5 বিটের তাল মেলাতে হচ্ছে। একদম। আর চেলোবাদকে মানে পেটের ওই গভীর কোরসেট পেশিকে নিখুঁত তালে বাজানোর নির্দেশ দিতে হচ্ছে। একটা যন্ত্রের তাল সামান্য কেটে গেলেই পুরো সুর নষ্ট হয়ে যাবে। এই অর্কেস্ট্রা পরিচালনার কাজটা মস্তিষ্কের জন্য কতটা কঠিন তা বায়োমেকানিক্সের দিকে তাকালে আরও স্পষ্ট হয়। কিভাবে? এখানে আইসোমেট্রিক এবং আইসোটোনিক কাজের এক অদ্ভুত দ্বৈততা একসাথে চলছে। আইসোমেট্রিক আর আইসোটোনিক মানে? শরীরকে একটি স্থির ফ্লেক্সন বা বাঁকানো অবস্থায় ধরে রাখতে হয়। কাঁধ মাটি থেকে ওপরে থাকবে, ঘাড় একটু বাঁকানো, আর পিঠের নিচের অংশ ম্যাটের সাথে শক্তভাবে লাগানো। আচ্ছা, পেশির এই স্থির বা অপরিবর্তনশীল সংকোচনকে বলা হয় আইসোমেট্রিক সংকোচন। আর ঠিক একই সময়ে হাতগুলোকে দ্রুত গতিতে ওপর নিচ করতে হয়। রাইট, যাকে বলা হয় আইসোটোনিক বা গতিশীল সংকোচন। মানে মস্তিষ্কের দৃষ্টিকোণ থেকে দেখলে তো বিষয়টা বেশ সাংঘাতিক। একদমই তাই। ব্রেন একই সাথে পেটের পেশিকে নির্দেশ দিচ্ছে 1 মিলিমিটারও নড়বে না, পাথর হয়ে থাকো। আবার হাতের পেশিকে নির্দেশ দিচ্ছে যত দ্রুত পারো নড়াচড়া করো। এই দুই বিপরীতমুখী নির্দেশ একসাথে প্রসেস করা স্নায়ুতন্ত্রের জন্য এক বিশাল ওভারলোড। আর এই ওভারলোডের কারণেই কি পেশির ফাইবারগুলো, বিশেষ করে টাইপ 1 ফাইবার, যেগুলো এন্ডিওরেন্স বা দীর্ঘস্থায়ী শক্তির জন্য কাজ করে, সেগুলোকে ক্রমাগত শক্তি জুগিয়ে যেতে হয়? হ্যাঁ, আর আমাদের জয়েন্ট, লিগামেন্ট এবং পেশির ভেতরে মেকানোরেসেপ্টর, মাসল স্পিন্ডেল এবং গলগি টেন্ডন অর্গান নামের অসংখ্য ক্ষুদ্র সেন্সর থাকে। আচ্ছা, এগুলো কি করে? এগুলো প্রতি মাইক্রোসেকেন্ডে ব্রেনকে সিগন্যাল পাঠাতে থাকে যে শরীরের কোন অঙ্গ এখন কোথায় আছে বা পেশিতে কতটা টান পড়েছে। দাঁড়ান। এখানেই বিষয়টা সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। মানে সাধারণত জিম করার সময় ভারী ওজন তুললে আমরা পেশির ক্লান্তির সাথে পরিচিত, যাকে পেরিফেরাল ফ্যাটিক বলা হয়, তাই না? রাইট, পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হয়, পেশি জ্বলতে থাকে। কিন্তু এই 100 বিটের ব্যায়ামে যা ঘটে তা পেশির ক্লান্তি নয়, বরং তা হলো সেন্ট্রাল ফ্যাটিক বা মস্তিষ্কের ক্লান্তি। একদম। মানে পেশি ক্লান্ত হওয়ার অনেক আগেই আমাদের ব্রেনের প্রসেসর ওভারলোড হয়ে যায়। যখন শ্বাসপ্রশ্বাসের নির্দিষ্ট 5 বিটের তাল, ঘাড় ও পেটের স্থির আইসোমেট্রিক অবস্থান এবং হাতের দ্রুত আইসোটোনিক নড়াচড়া একসাথে মেলাতে হয়, তখন এই অসংখ্য সেন্সরের ডেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তথ্যের এক বিশাল বন্যা তৈরি করে। বাপরে, ব্রেন এত ডেটা প্রসেস করে কিভাবে? সেটাই তো সমস্যা। ব্রেনের মোটো কর্টেক্স, সোমাটোসেন্সরি কর্টেক্স এবং সেরিবেলামকে এই বিপুল পরিমাণ প্রোপ্রিওসেপ্টিভ ফিডব্যাক প্রসেস করতে হয়। আচ্ছা, এত সিগন্যাল একসাথে সামলাতে গিয়ে মস্তিষ্ক কগনিটিভ স্যাচুরেশন বা জ্ঞানীয় ক্লান্তির শিকার হয়। তার মানে দাঁড়াচ্ছে যারা নতুন পিলাটিস শুরু করে তারা এই ব্যায়ামের মাঝপথে যে হাঁপিয়ে ওঠে বা ভঙ্গি ধরে রাখতে পারে না, সেটা তাদের পেটের পেশি দুর্বল বলে নয়, বরং তাদের মস্তিষ্ক একসাথে এতগুলো কাজ কোঅর্ডিনেট বা সমন্বয় করতে গিয়ে হার মেনে নেয়। অবিশ্বাস্য। সোর্সে সেরিবেলামের কোনো নির্দিষ্ট ভূমিকার কথা বলা হয়েছে কি? হ্যাঁ, সেরিবেলাম এখানে কন্ট্রোল লিসে বা স্মুথ কন্ট্রোলের কাজ করে, যা অপ্রয়োজনীয় নড়াচড়া বা ঝাঁকুনি বন্ধ রাখে। ও আচ্ছা। কিন্তু ব্রেন যখন এই তথ্যের বন্যায় ক্লান্ত হয়ে পড়ে, তখন এই স্মুথ কন্ট্রোল নষ্ট হয়ে যায়। আর ঠিক এই সংকটময় মুহূর্তেই শ্বাসপ্রশ্বাসে সেই নির্দিষ্ট ছন্দ জাদুর মতো কাজ করে। কিভাবে? শুধু অক্সিজেন দিয়ে? না, এই শ্বাসপ্রশ্বাস কেবল রক্তে অক্সিজেনই সরবরাহ করে না, এটি একটি নিউরোমডুলেটর হিসাবেও কাজ করে। একটু থামাই এখানে। নিউরোমডুলেটর বলতে কি এটা বোঝানো হচ্ছে যে এই নির্দিষ্ট ছন্দের শ্বাসপ্রশ্বাস কেবল ফুসফুসের কাজ করছে না, বরং এটি রাসায়নিকভাবে ব্রেনের স্ট্রেস বা চাপ সামলানোর ক্ষমতাকে রিয়েল টাইমে পরিবর্তন করছে? হ্যাঁ, এটি সরাসরি আমাদের ব্রেন স্টেমকে উদ্দীপ্ত করে এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে। বুঝতে পারছি। 5 বিটের এই ছন্দময় শ্বাস প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে উদ্দীপ্ত করে, যা হার্ট রেট বা হৃদস্পন্দনের পরিবর্তনশীলতা ঠিক রাখে। মানে ব্রেন যখন অসংখ্য শারীরিক ডেটা প্রসেস করতে গিয়ে ওভারহিট বা অতিরিক্ত গরম হয়ে যায়, তখন এই শ্বাসপ্রশ্বাস অনেকটা কম্পিউটারের কুলিং ফ্যানের মতো কাজ করে। একদম ঠিক বলেছেন। এটি মস্তিষ্ককে শান্ত রেখে ফোকাস ধরে রাখতে সাহায্য করে। কিন্তু কুলিং ফ্যান থাকা সত্ত্বেও তো সিস্টেমে মাঝে মাঝে বড়সড় ক্র্যাশ দেখা যায়। তা তো বটে। যখন এই স্নায়বিক ওভারলোড চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন শরীরে আসলে কি ঘটে তার সোর্স মেটেরিয়ালে বিজ্ঞানীরা অত্যন্ত নিখুঁতভাবে পরিমাপ করেছেন।
হ্যাঁ, গবেষকরা একদম নতুন অনুশীলনকারী থেকে শুরু করে অভিজ্ঞ পিলাটেস ইনস্ট্রাক্টরদের নিয়ে গবেষণাগারে পরীক্ষা চালিয়েছেন। ওনারা শুধু বাইরে থেকে পর্যবেক্ষণ করেনি, রাইট? না, ওনারা পেশির গায়ে ইএমজি সেন্সর লাগিয়ে ভেতরের ইলেকট্রিক্যাল সিগন্যাল মেপেছেন। সাথে তো বিভিন্ন কোণ থেকে মাল্টি অ্যাঙ্গেল ভিডিও অ্যানালিসিসও করেছেন। রাইট। আর এই ডেটা বিশ্লেষণ করলে যে ফেলিয়ার ক্যাসকেড বা ক্লান্তির চেন রিয়াকশন দেখা যায় তা সত্যি চমকে দেওয়ার মতো। এই ইএমজি এবং ভিডিও অ্যানালাইসিসের ডেটা থেকে একটা খুব নির্দিষ্ট প্যাটার্ন বা ছক বেরিয়ে আসে। দেখা যায় সাধারণত ষষ্ঠ বা সাতম সাইকেলে গিয়ে অর্থাৎ ৬০ থেকে ৭০টি বিটের মাথায় সিস্টেম ক্র্যাশ করতে শুরু করে। কিন্তু এই হার মানাটা পুরো শরীরে তো একসাথে ঘটে না। না, এটি ডোমিনো এফেক্টের মতো একটার পর একটা পেশিকে নিষ্ক্রিয় করে দেয়। এই ডোমিনো এফেক্ট বা ফেলিওর ক্যাসকেডটি কিভাবে কাজ করে তা একটু ধাপে ধাপে কল্পনা করা যাক। ডেটা বলছে সবচেয়ে প্রথমে হার মানে হিপ ফ্লেক্সার বা পোসোয়াস পেশি। আচ্ছা। এই পেশিগুলো মেরুদণ্ডের নিচের দিক থেকে শুরু করে পায়ের হাড়ের সাথে যুক্ত থাকে এবং পাকে শূন্যে, যাকে টেবিল টপ পজিশন বলে, সেখানে ধরে রাখতে সাহায্য করে। তো যখন এই পসোয়াস পেশি স্নায়বিক সিগন্যাল পাওয়া বন্ধ করে দেয় তখন কি হয়? তখন পেলভেস বা শ্রোণীদেশ আর স্থির থাকতে পারে না, সেটি সামনের দিকে ঝুঁকে পড়ে। আর পেলভিস সামনের দিকে ঝুঁকে পড়ার সাথে সাথেই মেরুদণ্ডের নিচের অংশের সেই স্থিরতা বা লাম্বার ইমপ্রিন্ট নষ্ট হয়ে যায়। একদম। এর ফলে মেরুদণ্ডের নিচের অংশের স্বাভাবিক বাঁক বেড়ে যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে হাইপারলর্ডোসিস। এই হাইপারলোডোসিস অবস্থাটি দৃশ্যগতভাবে বোঝাতে গেলে বলা যায় এটি অনেকটা মেরুদণ্ডের নিচের অংশ ধনুকের মতো অস্বাভাবিকভাবে সামনের দিকে বেঁকে যাওয়া। হ্যাঁ, যা দেখতে অনেকটা ডোনাল্ড ডাকের মতো একটা ভঙ্গির তৈরি করে। হ্যাঁ, দারুণ উদাহরণ। আর মেরুদণ্ডের নিচের ভিত্তি যখনই এভাবে ভেঙে পড়ে তখন তার প্রভাব গিয়ে পড়ে একদম ওপরে, ঘাড়ে। রাইট। ঘাড়ের পেশিগুলো, বিশেষ করে সার্ভিক্যাল ফ্লেক্সারগুলো ক্লান্ত হয়ে যায় এবং মাথা আর শূন্যে ধরে রাখা সম্ভব হয় না। মাথা তখন পেছনের দিকে হেলে পড়ে এবং ঠিক তখনই ঘাড়ে প্রচণ্ড চাপ বা ব্যথা অনুভূত হয়। এখানে সবচেয়ে বড় বিপদের জায়গাটি হল এই ভঙ্গি নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা খালি চোখে চট করে বোঝা বেশ কঠিন। ভিডিও অ্যানালাইসিসে এই সামান্য পরিবর্তনগুলো ধরা পড়লেও ইএমজি ডেটা তো এক ভিন্ন গল্প বলে। হ্যাঁ, ইএমজি ডেটায় দেখা যায় পেশির ভেতরে তখনও হয়তো কাজ করার মতো মেটাবলিক শক্তি বা এনার্জি অবশিষ্ট আছে। কিন্তু মস্তিষ্ক থেকে সেই পেশিতে সিগন্যাল পাঠানোর ক্ষমতা কমে গেছে। ঠিক। মস্তিষ্ক যখন বুঝতে পারে যে পেটের গভীর ট্রান্সভার্স পেশি বা হিপ ফ্লেক্সার দিয়ে আর কাজটা করানো যাচ্ছে না, অথচ ১০০ বিট শেষ করার একটা নির্দেশ তার কাছে আছে, তখন সে বাধ্য হয়ে একটা শর্টকাট খোঁজে। শর্টকাট? সে ভুল পেশি বা কম্পেনসেটরি পেশি ব্যবহার শুরু করে। অর্থাৎ ব্রেন তখন মরিয়া হয়ে ওঠে। সে যে কোনো উপায়ে 100 বিটের কোটা পূরণ করতে চায়। রাইট। পেটের কোর এক্সারসাইজ করার জন্য সে তখন ঘাড়ের এবং পিঠের ওপরের পেশিগুলোকে কাজে লাগাতে শুরু করে, যেগুলো আসলে এই কাজের জন্য তৈরিই হয়নি। মোটর কন্ট্রোল থিওরি অনুযায়ী এই ক্ষতিপূরণমূলক বা কম্পেনসেটরি মুভমেন্টগুলো তো আসলে স্নায়ুতন্ত্রের একটা টিকে থাকার কৌশল বা সার্ভাইভাল মেকানিজম। কিন্তু পিলাটেসের ক্ষেত্রে এই ভুল পেশির ব্যবহারটাই দীর্ঘমেয়াদে সবচেয়ে ক্ষতিকর। কারণ ঘাড় বা পিঠের পেশি দিয়ে পেটের ব্যায়ামের লোড নিতে গেলে তা মেরুদণ্ডের ইন্টারভার্টিব্রাল ডিস্ক এবং লিগামেন্টের উপর মারাত্মক যান্ত্রিক চাপ ফেলে, যা থেকে ভয়াবহ ইনজুরি হতে পারে। এই জায়গাটিতে এসে একটা বড় ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হয় শ্রোতাদের মনে। সেটা কেমন? আমরা যারা সাধারণ ফিটনেস কালচারের সাথে পরিচিত, সেখানে একটা খুব জনপ্রিয় মন্ত্র হল নো পেন নো গেইন। হ্যাঁ, সবাই তো এটাই বলে। বলা হয় পেশি জ্বলবে, ঘাড় ব্যথা করবে, তবু দাঁতে দাঁত চেপে টার্গেট শেষ করতে হবে। তাহলে জোর করে ঘাড় ব্যথা সহ্য করেও যদি ১০০টা বিট শেষ করা হয়, সেটা তো এক ধরনের মানসিক শক্তিরই প্রমাণ। এতে সমস্যা কোথায়? আসলে এই নো পেন নো গেন ধারণাটি পিলাটেস এবং স্নায়ুতন্ত্রের প্রশিক্ষণের ক্ষেত্রে পুরোপুরি অকার্যকর এবং চরম ক্ষতিকর। সত্যি? হ্যাঁ, যখন কেউ ঘাড় ব্যথা নিয়ে জোর করে ব্যায়ামটি চালিয়ে যায়, তখন সে আসলে তার ব্রেনকে একটা ভুল বার্তা দেয়। সে ব্রেনকে শেখায় যে পেটের কোর এক্সারসাইজ করার সময় ঘাড়ের পেশি ব্যবহার করাটাই স্বাভাবিক নিয়ম। বাপরে! বিজ্ঞানের ভাষায় একে বলে ম্যাল অ্যাডাপটিভ নিউরোপ্লাস্টিসিটি। তার মানে স্নায়ুতন্ত্রের এই ভুল শেখার প্রক্রিয়ার কারণে মস্তিষ্ক ভুলভাবে মুভমেন্ট বা নড়াচড়ার প্যাটার্নটা মুখস্থ করে ফেলে। একদম।
পরবর্তীতে যখনই সেই ব্যক্তি কোর এক্সারসাইজ করতে যাবে ব্রেন স্বয়ংক্রিয়ভাবে ঘাড়ের পেশিকে আগে সিগন্যাল পাঠাবে। হ্যাঁ, এবং এটি কেবল ওই নির্দিষ্ট ব্যায়ামের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই ভুল নিউরোপ্লাস্টিসিটি দৈনন্দিন জীবনের অন্যান্য নড়াচড়াতেও প্রভাব ফেলে। এটা তো বেশ ভয়ের কথা। ব্রেন যখন বারবার ভুল পেশি ব্যবহার করে তখন সঠিক পেশিতে যাওয়ার নার্ভের সিগন্যাল বা কন্ডাকশনের গতি কমে যায়, ফলে দীর্ঘমেয়াদী ঘাড় ও পিঠের ব্যথার একটি দুষ্ট চক্র তৈরি হয়। আর ঠিক এই কারণেই ক্যারোলিন বার্গারের মতো বিশেষজ্ঞরা পেডাগজিতে মডিফিকেশন বা অ্যাডাপ্টেশনকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। রাইট। এই মডিফিকেশন বা অ্যাডাপ্টেশনের বিষয়টা খুব আকর্ষণীয়। সোর্স মেটেরিয়ালে বলা হচ্ছে যে ব্যায়ামের মাঝপথে যদি মাথা নিচে নামিয়ে ম্যাটের উপর রাখা হয় বা পা ফ্লোরে নামিয়ে রাখা হয়, কিংবা পিলাটিস স্ট্রিং বা ফ্লেক্স ব্যান্ড ব্যবহার করা হয়। হ্যাঁ, তবে তা কোনোভাবেই দুর্বলতা বা চিটিং নয়। কিন্তু অনেকেই তো ভাবেন যে এভাবে করলে ব্যায়ামের আসল ফায়দাটা পাওয়া যায় না। আসলে মাথা মাটিতে নামিয়ে রাখা বা পা ফ্লোরে রাখা মানে হার মানা নয়, বরং এটি স্নায়ুতন্ত্রের উপর থেকে কগনিটিভ লোড বা মানসিক চাপ সাময়িকভাবে কমিয়ে দেওয়ার একটি অত্যন্ত বিজ্ঞানসম্মত উপায়। আচ্ছা। যখন ঘাড় ব্যথা শুরু হয় তখন মস্তিষ্ক আর পেটের পেশিতে মনোযোগ দিতে পারে না, তার পুরো ফোকাস চলে যায় ঘাড়ের ব্যথার দিকে। মাথাটা নিচে নামিয়ে দিলে ব্রেন সেই ব্যথার সিগন্যাল থেকে মুক্তি পায় এবং সে পুনরায় তার মনোযোগ পেটের সেই গভীর ট্রান্সভার্স পেশির দিকে ফেরানোর সুযোগ পায়। এটা তো অনেকটা কম্পিউটারের র্যাম ক্লিয়ার করার মতো। একদম তাই। মানে যখন অসংখ্য প্রোগ্রাম একসাথে চলায় কম্পিউটার হ্যাং করে যায়, তখন আমরা কিছু ভারী প্রোগ্রাম বন্ধ করে দিই যাতে সিস্টেম আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারে। ঠিক, এখানেও লোড কমিয়ে দিলে ব্রেন আবার সঠিক পেশিগুলোর সাথে সংযোগ স্থাপন করতে পারে। আর এই সংযোগ স্থাপনটাই তো হলো পিলাটেসের আসল উদ্দেশ্য। হ্যাঁ, এর মাধ্যমে সঠিক স্নায়বিক সংযোগ তৈরি হয়, যা অনেক বেশি যৌক্তিক ও দীর্ঘস্থায়ী সুফল দেয়। মানে 100টা ভুল বিট করার চেয়ে নিখুঁত ফর্ম নিয়ে শরীরের প্রতিটি নড়াচড়া সম্পর্কে সম্পূর্ণ সচেতন থেকে 50টা বিট করা মস্তিষ্ক এবং শরীর উভয়ের জন্যই 1000 গুণ বেশি উপকারী। অসাধারণ। এটি কেবল যান্ত্রিক পুনরাবৃত্তি নয়, এটি সচেতন আত্মনিয়ন্ত্রণের একটি মাধ্যম। পেডাগজিতে একে অনেক সময় সেন্সরি ভিজুয়ালাইজেশন বা সংবেদনশীল কল্পনাশক্তি কাজে লাগানো বলা হয়, যেখানে অনুশীলনকারী মনে মনে প্রতিটি পেশির সংকোচন অনুভব করতে শেখেন। একদম। আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমরা যে চমকপ্রদ অন্তর্দৃষ্টিগুলো পেলাম তা যদি একত্র করা হয় তবে দেখা যায় দ্য 100 কেবল 100 বার হাত নাড়ানো বা ক্যালোরি পোড়ানোর কোনো সাধারণ ব্যায়াম নয়। রাইট, এটি পেশি, শ্বাস-প্রশ্বাস এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এক নিখুঁত সিম্ফনি। শরীরকে আইসোমেট্রিক বা স্থির রাখা, বুকের পাঁজর প্রসারিত করে ল্যাটারাল থোরাসিক শ্বাসপ্রশ্বাসের তাল ধরে রাখা এবং হাতের দ্রুত আইসোটোনিক সঞ্চালন, এই সব কিছু মেলে ব্রেনের জন্য এমন একটা প্রসেসিং ওভারলোড তৈরি করে যা শরীরের পেশির চেয়েও বেশি মানসিক শক্তির পরীক্ষা নেয়। হ্যাঁ, আমরা দেখেছি কিভাবে ইএমজি ডেটা এই ফেইলিয়ার ক্যাসকেড বা ক্লান্তির ডোমিনো এফেক্টকে প্রমাণ করেছে, যেখানে পাসোয়াস পেশি থেকে শুরু করে ঘাড়ের পেশি পর্যন্ত একে একে হার মানে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল ইগো বা অহংকার সরিয়ে রেখে প্যাডাগজিক্যাল অ্যাডাপ্টেশন মেনে নেওয়াটা কোনোভাবেই দুর্বলতা নয়, বরং এটি স্নায়ুতন্ত্রকে সঠিকভাবে প্রোগ্রাম করার চাবিকাঠি। ভুল ভঙ্গিতে জোড়াজড়ি করে ম্যাল অ্যাডাপটিভ নিউরোপ্লাস্টিসিটি তৈরি করার চেয়ে সচেতনভাবে লোড কমিয়ে সঠিক পেশির ব্যবহার শেখাটা আমাদের স্নায়ুতন্ত্রের জন্য অনেক বেশি উপকারী। এই পুরো আলোচনাটি আমাদের সামনে একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক এবং উস্কানোমূলক ভাবনার দরজা খুলে দেয়। সেটা কি? মানে আমরা আজকে দেখলাম মাত্র 100 সেকেন্ডের জন্য পিলাটেসের একটি নির্দিষ্ট ভঙ্গিতে বসে শ্বাস-প্রশ্বাস এবং পেশির সমন্বয় করতে গিয়ে আমাদের মস্তিষ্ক কতটা মারাত্মক সেন্ট্রাল ফ্যাটিগ বা স্নায়বিক ক্লান্তির শিকার হয়। ব্রেন অসংখ্য সেন্সরের তথ্যের বন্যায় হাবুডুবু খেতে থাকে। এটি তো আধুনিক জীবনযাপনের প্রেক্ষাপটে একটি বৃহত্তর প্রশ্ন সামনে নিয়ে আসে। ঠিক তাই। তাহলে একবার ভেবে দেখার মতো বিষয় হলো, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যারা কম্পিউটারের স্ক্রিনের সামনে ভুল ভঙ্গিতে বসে কাজ করেন, মানে পিঠ বাঁকা করে ঘাড় সামনের দিকে ঝুঁকিয়ে, হ্যাঁ, আর অগভীর শ্বাস নিয়ে একটানা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন,
এই অবস্থায় আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে সারাদিন ধরে ঘাড়, পিঠ এবং কোমরের অসংখ্য মেকানোরিসেপ্টর থেকে আসা ভুল সিগন্যালগুলোর সাথে অবিরাম লড়াই করতে হয়। রাইট। ব্রেন প্রতিনিয়ত চেষ্টা করে এই ভুল ভঙ্গিটাকে ব্যালেন্স করতে বা ক্ষতিপূরণমূলক পেশি ব্যবহার করতে। আমাদের অজান্তেই আমাদের স্নায়ুতন্ত্র হয়তো সারাদিন ধরে একটা অদৃশ্য ম্যারাথন দৌড়াচ্ছে এবং প্রতিদিন সেই ফেইলিয়ার ক্যাসকেডের ভেতর দিয়ে যাচ্ছে। ব্যাপারটা ভাবলেই অবাক লাগে। দৈনন্দিন এই ভুল অভ্যাসের ফলে আমাদের কগনিটিভ ব্যাটারি বা মানসিক শক্তি আমাদের অজান্তেই কতটা নিঃশেষ হয়ে যাচ্ছে তা হয়তো আমরা টেরই পাচ্ছি না। একদম। দিনের শেষে কাজ শেষে বাড়ি ফিরে যে তীব্র ক্লান্তি বোধ হয়, আমরা হয়তো ভাবি সেটা শুধু শারীরিক বা কাজের চাপ, কিন্তু আসলেই কি তাই? নাকি এটা সেই সেন্ট্রাল ফেটিগ? ঠিক, যেখানে আমাদের মস্তিষ্ক সারাদিন ধরে ভুল শারীরিক ভঙ্গির সিগন্যাল প্রসেস করতে করতে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে। আমরা হয়তো শারীরিকভাবে যতটা না ক্লান্ত তার চেয়ে অনেক বেশি স্নায়বিকভাবে ক্লান্ত। এটা সত্যি শ্রোতাদের গভীরভাবে ভেবে দেখার মতো একটা বিষয়। নিজেদের দৈনন্দিন শারীরিক ভঙ্গি এবং শ্বাস-প্রশ্বাসের ব্যাপারে আরেকটু সচেতন হলে হয়তো এই স্নায়বিক ক্লান্তির অদৃশ্য ফাঁস থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া সম্ভব। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই গভীর বিশ্লেষণ।